Okay, today we will start from pressure in a fluid. আচ্ছা, মনে করো আমার কাছে একটা কন্টেইনার আছে, ওকে। সেই কন্টেইনারের মধ্যে সাপোজ আমি একটা লিকুইড রেখেছি যার ডেনসিটি হচ্ছে রো। কত ডেনসিটি? বইগুলো বন্ধ করে দাও, বই কোনো কাজে লাগবে না। রো। সো সাপোজ এইটা হচ্ছে আমার কাছে একটা কন্টেইনার, ওকে। এই কন্টেইনারের মধ্যে এই লেভেল অবধি আমি লিকুইড রেখেছি। অবভিয়াসলি দেখতেই পাচ্ছি যে যদি এখানে কোনো একটা লিকুইড রাখি তাহলে গোটা কন্টেইনারটার মধ্যে লিকুইডটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ওকে। আচ্ছা, মনে কর যে আমি এর মধ্যে থেকে একটা কিউবয়েডকে বার করে নিচ্ছি। কি বার করে নিচ্ছি? কি বার করে নিচ্ছি? শুনতে পাইনি। কি বার করে নিচ্ছি? গুড। তাহলে কিউবয়েডের লেন্থ, ব্রেথ আর হাইট হয়, তাহলে এরকম একটা কিউবয়েডকে আমি বার করে নিলাম। ডান। আচ্ছা, ধর কিউবয়েডটাকে আমি দুটো পোর্শনে ডিভাইড করছি। যদি কিউবয়েডটা আমি এখানে আঁকি, এটাকে দুটো পোর্শনে ডিভাইড করতে চাই। একটু পোর্শনগুলোকে আমি ভালো করে বুঝবো। একটা পোর্শন হচ্ছে এই যে এরিয়াটা যেটা ওর বেসে আছে। আচ্ছা, বেসের যা এরিয়া আর উপরের যা এরিয়া দুটো সেম না? কিউবয়েড তো বেসের এরিয়া আর উপরের এরিয়া কি সেম না? তাহলে এই যে এরিয়া, এটাকে আমরা বলবো বেস এরিয়া। কি বলবো? বেস এরিয়া, ওকে। আচ্ছা, ধর এই যে কিউবয়েডটা আছে, তার হাইট হচ্ছে সাপোজ এইচ, তার উইডথ হচ্ছে সাপোজ বি, তার লেন্থ হচ্ছে সাপোজ এল। হতেই পারে। কেউ বলতে পারবি বেস এরিয়া কত হবে? লেন্থ ইন্টু ব্রেথ। সো বেস এরিয়া ইকুয়ালস টু লেন্থ ইন্টু ব্রেথ, ওকে। আচ্ছা, এইটাকে আমি সিম্পলি ক্যাপিটাল এ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ওকে। আচ্ছা, বলতো কেউ বলতে পারবি ভলিউম অফ কিউবয়েড কত হবে? বি ইন্টু এল ইন্টু এইচ, তাই না? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট তো ভলিউম অফ আ কিউবয়েড। সো ভলিউম অফ আ কিউবয়েড কত হবে? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। আচ্ছা, লেন্থ ইন্টু ব্রেথকে তো এরিয়া ধরেছি, তার মানে এটাকে বলতে পারি এ ইন্টু এইচ, বা এটাকে সিম্পলি লিখতে পারি এ এইচ। আমরা তো অ্যালজেব্রা করেছি, সবসময় তো মাঝখানে ক্রস সাইন দেওয়া ইম্পর্টেন্ট নয়। এ ইন্টু এইচকে আমরা এ এইচও লিখতে পারি। আচ্ছা, মনে কর যে এই যে লিকুইডটা আছে, এই লিকুইডটার ডেনসিটি হচ্ছে রো। তাহলে লেট ডেনসিটি অফ দ্য লিকুইড বি রো, ওকে। আচ্ছা, ডেনসিটি আর ভলিউমের মধ্যে রিলেশন কি? রো হচ্ছে এই রকম দেখতে, দিস ইজ রো। রো আর এইচ ও, রো, এইটা রো, এইটা হচ্ছে সিগমা, ওকে। রো সিগমা, ডেনসিটিকে রো দিয়ে লেখা যায়, সিগমা দিয়ে লেখা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ডেনসিটি আর ভলিউমের মধ্যে রিলেশন কি? কেউ বলতে পারবে? রিলেশন বিটুইন ডেনসিটি অ্যান্ড ভলিউম, এনিওয়ান? ডেনসিটি, মাস আর ভলিউম কি রিলেশন? ডি ইকুয়ালস টু এম বাই ভি। তার মানে ডেনসিটি ইকুয়ালস টু মাস পার ইউনিট ভলিউম। প্রত্যেকে লিখে নাও যে তাহলে ডেনসিটি ইকুয়ালস টু মাস পার ইউনিট ভলিউম, ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে লিখতে পারি যে মাস ইকুয়ালস টু ডেনসিটি ইন্টু ভলিউম, লিখতে পারি। আচ্ছা, এর ডেনসিটি হচ্ছে রো, এর ভলিউম হচ্ছে এ এইচ, তাহলে লিখতে পারি যে রো ইন্টু এ ইন্টু এইচ, এটা হচ্ছে ওর মাস। আগে দেখো এটুকু পরিষ্কার কিনা, লিখতে পারি। আচ্ছা, এবার আমি না ভীষণ ইন্টারেস্টেড
তাহলে এই মাসটা কোনটা? এই মাসটা হচ্ছে এই যে ভলিউমটা আছে যার মধ্যে রো ডেন্সিটির লিকুইড রয়েছে তার মাস। তাই আমি এটাকে লাল দিয়ে শেড করে দিচ্ছি যে এটা হচ্ছে তার মাস। আগে দেখো এটুকু বোঝা গেল কিনা। আচ্ছা, এটা তো আর্থের উপরে আছে, আর্থের উপরে থাকা মানে নিশ্চয়ই এর উপরে একটা ফোর্স ডিউ টু গ্র্যাভিটি কাজ করবে। ফোর্স ডিউ টু গ্র্যাভিটি যদি কাজ করে তার মানে নিশ্চয়ই সেটা এর ওয়েটের সমান হবে। তাহলে যে ওয়েটটা কাজ করবে নিশ্চয়ই ওয়েটটা এই সারফেস বরাবর নিচের দিকে ডাব্লু কাজ করবে, রাইট? আচ্ছা, আমরা কি জানি যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে জি, তাই না? তাহলে ওয়েট অফ দ্য লিকুইড কি হবে? মাস ইন্টু গ্র্যাভিটি। মাস কত? এ এইচ রো। সো এ এইচ রো ইন্টু জি। দেখো রো এ এইচ এটাকে তো এরকমও লিখতে পারি না, এ এইচ রো। তাহলে এটা কত হলো? এ এইচ রো জি। রিপিট করো, কি হলো? খুব আস্তে রিপিট করো। ভেরি গুড। আচ্ছা, এটা কি পেলাম? এটা পেলাম ওয়েট অফ দ্য লিকুইড। আচ্ছা, ফোর্স কি? ফোর্স আর ওয়েট কি আলাদা জিনিস? ফোর্স আর ওয়েট কি আলাদা জিনিস? না, ফোর্স আর ওয়েট সেম জিনিস। আচ্ছা, ফোর্সও যা ওয়েটও যা, থ্রাস্টও তো প্রায় কাছাকাছি সেম। তার কারণ হচ্ছে থ্রাস্ট হতে গেলে পারপেন্ডিকুলার কাজ করতে হয়, তাই তো? কিন্তু ওয়েটটা এই বডির উপরে কি পারপেন্ডিকুলার কাজ করছে? দেখ, সরাসরি বেস এরিয়ার উপরে নিচের দিকে কাজ করছে, তাই না সৈনী? চোখ ধোয় বরাবরই নিচের দিকে কাজ করছে, রাইট? তার মানে ওয়েট অফ দ্য লিকুইড এটাকে আমরা বলতে পারি থ্রাস্ট অ্যাপ্লাইড অন দ্য বেস এরিয়া। এটা যদি বেস এরিয়া হয় তাহলে এর উপরে থ্রাস্ট তো ডাব্লুই হবে, তাই না? থ্রাস্ট অ্যাপ্লাইড অন বেস এরিয়া। তাহলে এটা কি লিখবো? এ এইচ রো জি। আচ্ছা, প্রেশার কি? প্রেশারের ফর্মুলা কি? থ্রাস্ট আর প্রেশারের মধ্যে রিলেশন কি? থ্রাস্ট আর প্রেশারের মধ্যে রিলেশন কি? না, ফর্মুলা থ্রাস্ট প্রেশার আর এরিয়া কি রিলেশন? না, প্রেশার ইকুয়ালস টু থ্রাস্ট বাই এরিয়া। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে প্রেশার পি ইকুয়ালস টু থ্রাস্ট বাই এরিয়া। থ্রাস্ট কত বেরিয়েছে? এ এইচ রো জি। তাহলে আমরা এখানে লিখব এ এইচ রো জি বাই এরিয়া কত? এ, দেখো কেটে দিলাম, ইকুয়ালস টু এইচ রো জি। তার মানে কি বুঝলাম? তার মানে বুঝলাম যে ঠিক এইটুকু যদি লিকুইড কলম হয় তাহলে এইটুকুর মধ্যে যেটুকু জল আছে তার বা যে কোনো লিকুইড আছে তার জন্য যা প্রেশার এই নিচের বেসটার উপরে কাজ করবে দ্যাট উইল বি এইচ রো জি। আগে দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, যে এইটুকু মধ্যে যেটুকু মাস অফ ওয়াটার আছে তার জন্য যেটুকু প্রেশার কাজ করবে দ্যাট উইল বি এইচ রো জি। সেটা কি হবে? কি হবে? গুড। তাহলে আমরা এটুকু বুঝে গেলাম। এবার একটু এইচ রো জিটাকে নিয়ে ভাবি। দেখো, যখন প্রেশারটা কাজ করছে আমরা লিখছি এইচ রো জি। এইচ রো জি। আচ্ছা, ও কি অ্যাকচুয়ালি ভলিউমের উপর ডিপেন্ড করছে? একটু বলো আমাকে। আমরা লিখছি যে প্রেশার যেটা কাজ করছে পি ইকুয়ালস এইচ রো জি, এটা না? এইটাতে কি কোথাও ভলিউম আছে? না। এরিয়া আছে? না। কি আছে? হাইট। তার মানে প্রেশার কার উপর ডিপেন্ড করে? সৈন্য এদিকে ঘুরে। প্রেশার কার উপর ডিপেন্ড করে? হাইটের উপর ডিপেন্ড করে। আর কার উপরে? রো মানে ডেন্সিটি। ধর এই যে লিকুইড ব্লকটা আছে এটা আমি যদি চাঁদের উপরে নিয়ে গিয়ে করি তাহলে ওখানে জি বেশি না কম? কম। তাহলে ওখানে প্রেশার বেশি না কম? কম। বোঝা গেল কথাটা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে, মাথায় রাখবে। একটা হচ্ছে হাইট অফ দি ফ্লুইড কলম, একটা হচ্ছে ডেন্সিটি অফ দি লিকুইড, একটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি।
আশা করি ক্লিয়ার হয়েছে। আসি আমরা নেক্সট পার্টে। আমাকে একটা কথা বলো যে এই যে লিকুইড কলমটা আছে, যদি আমার এই লেভেলটা এইখানে না থেকে যদি এমন হতো যে আমার এই লেভেলটা একদম এই জায়গা বরাবর আছে, তাহলে এইটা এই জায়গায় যদি আমাকে প্রেশার বার করতে বলে, যদি আমার প্রেশার হয় পি, তাহলে আমি পরিষ্কার বলতে পারবো যে হ্যাঁ এর হাইটটা হচ্ছে এইচ, তাহলে পি ইকুয়ালস টু এইচ রো জি। ক্লিয়ার? কিন্তু কি হবে যখন এর উপরে অ্যাটমসফিয়ার রয়েছে? আমার তো অ্যাটমসফিয়ার আছে এর উপরে, আছে না? তাহলে অ্যাটমসফিয়ার থাকলে আমরা তো পড়েছি যে তাহলে নিশ্চয়ই এর উপরে একটা অ্যাটমসফিয়ারিক প্রেশার কাজ করে, P0 কাজ করে না? মানে তোর মাথার উপরে 4টে বই আছে, তারপর আমি হাত দিয়ে চেপে রেখেছি, এটা হচ্ছে তোর মাথা, তোর মাথার উপরে 4টে বই আছে, 1 2 3 4, রাইট? 4টে বই থাকার জন্য তোর তো মাথার উপরে একটা প্রেশার কাজ করছে, কাজ করছে। কি হবে তোকে যদি বলি এর প্রেশার কত, তোর মাথার উপরে প্রেশার কত, তুই বলবি স্যার আমার মাথার উপরে পি প্রেশার। এবার আমি কি করলাম, তোর মাথার উপরে আমি আঙুল দিয়ে চেপে দিলাম, এখানে একটা এক্সট্রা প্রেশার পি নট দিলাম, তাহলে তোর প্রেশার কত? যেটা আগে থেকে কাজ করছিল তার সাথে এক্সট্রা প্রেশার না? ভালো করে বুঝতে হবে যে মাথার উপরে আগে থেকে কিছু বই ছিল, তাহলে একটা চাপ তো কাজ করছিল, আমি কি করলাম ওর উপর থেকে আর একটা এক্সট্রা প্রেশার দিলাম, দে প্রত্যেকে মাথার উপরে হাত রাখ, হাত রাখ, রেখেছিস, একটা প্রেশার পাচ্ছিস। শ্রেয়াংশু লেখা বন্ধ, সোজা, প্রত্যেকে একটা প্রেশার পাচ্ছিস, পাচ্ছিস তো, বুঝতে পারছিস তো মাথার উপরে একটা চাপ রয়েছে, হালকা চাপ রয়েছে। এবার হাতের উপরে একটা আঙুল নিয়ে জোরে চাপ দিতে, একটা এক্সট্রা চাপ ফিল করতে পারছিস মাথার উপরে? পারছিস? আচ্ছা, তাহলে হাতটা চ্যাপটা করে দিয়ে দে মাথার উপরে, একটা এক্সট্রা চাপ ফিল করতে পারছিস এবার? হ্যাঁ, কেন পাচ্ছিস? নিশ্চয়ই উপর থেকে তো একটা এক্সট্রা প্রেশার দিয়েছিস, তাই এরকমভাবেই তাহলে যে প্রেশারটা আমার এক্সিস্টিং ছিল তার উপরে যদি আমি আর একটা এক্সট্রা প্রেশার দিই, তাহলে আমি সেই প্রেশারটাতে অ্যাডেড হচ্ছে, সেটা আমি ফিল করতে পারছি। তাহলে একইভাবে এই অবজেক্টের উপরে তো অ্যাটমসফিয়ারের একটা প্রেশার কাজ করছিল, কাজ করছিল তো, তাহলে সেই প্রেশারটা এর উপরে যদি অ্যাক্ট করে, তাহলে এর একটা নিজস্ব প্রেশার ছিল পি, উপরে আমি একটা এক্সট্রা প্রেশার দিলাম পি নট, তাহলে টোটাল প্রেশার কত হলো? কত হলো? শুনতে পাইনি, কত হলো? তাহলে টোটাল প্রেশার হবে পি প্লাস পি নট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? মনে কর যে এই লিকুইড লেভেলটা এখানে না হয়ে সাপোজ আরেকটু উপরে হলো, ভালো করে বুঝবে, লিকুইড লেভেলটা এখানে না হয়ে সাপোজ লিকুইড লেভেলটা এই জায়গাতে হয়েছে। আচ্ছা আমাকে একটা কথা বল, এই জায়গাতে হওয়া এবং আমি যদি এখানে প্রেশার বার করতে চাই, তার মানে নিশ্চয়ই এইটুকু হাইটের জন্য যে লিকুইডটা আছে তার এফেক্টটাও কাজ করবে না? কাজ করবে তো। প্লাস এর উপরে একটা অ্যাটমসফিয়ারিক প্রেশার পি নট রয়েছে, সেটাও কাজ করবে। তাহলে সাপোজ এইটা হচ্ছে P1, এইটুকু লিকুইডের জন্য, এইটা হচ্ছে পি নট, এইটুকু হচ্ছে পি, তাহলে টোটাল প্রেশার কত হবে? নিশ্চয়ই পি প্লাস পি নট প্লাস P1, এটা হবে টোটাল প্রেশার। আগে দেখো কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? পরিষ্কার একদম? হ্যাঁ, দেখো আমাকে একটা কোয়েশ্চেন দিয়েছে, দ্য নর্মাল প্রেশার অফ এয়ার হচ্ছে 75 সেন্টিমিটার অফ মার্কারি, ক্যালকুলেট দ্য প্রেশার ইন এসআই ইউনিট। রো এইচ জি বলে দিয়েছে 13600 কেজি পার মিটার কিউব অ্যান্ড জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি কি এই অঙ্কটায় কি বলেছে, যে আমার একটা মার্কারি কলম আছে, ওকে। এবার এই যে মার্কারি কলম, এখানে 76 সেন্টিমিটার, এই 75 সেন্টিমিটার অফ এইচ জি, 75 সেন্টিমিটার অফ এইচ জি, এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার, ওকে। তার মানে এর হাইট কত? এর হাইট হচ্ছে 75 সেন্টিমিটার। প্রেশারের ফর্মুলা কি? পি ইকুয়ালস টু এইচ রো জি, তাই না? আচ্ছা দেখ
প্রেশারটা আমরা এসআইতে বার করব, তার কারণ ডেনসিটি আমাকে এসআইতে বলে দিয়েছে, জি আমাকে এসআইতে বলে দিয়েছে। ওকে, তার মানে এইচ কত, এইচ 75 সেন্টিমিটার, তাহলে 75 সেন্টিমিটার মানে লিখতে পারি 75/100 মিটার, দ্যাট ইজ 0.75 মিটার বলতে পারি। তাহলে এখানে লিখে দেবো এইচের জায়গায় 0.75, রোয়ের জায়গায় 13600, জি এর জায়গায় 10, রাইট? এটাকে ক্যালকুলেট করব, 75/100 ইন্টু 13600 ইন্টু 10, দেখো 0 0 কেটে গেল, সো 136 times 75, 5 6 are 30, carry 3, 5 3 are 15, 16 17 18, carry 1, 5 1 are 5 1 6, 7 6 are 42, carry 4, huh? Carry 4, 7 3 are 21 and 4 25, carry 2, 7 1 is 7 8 9, so 0 0, carry 1, 6 are 6 12, carry 1, 9 and 1 10, so 10200, so that will be 102,000. This is the pressure at the Pascal. Newton per meter square or Pascal, same, 1 Newton per meter square equals to 1 Pascal. Concept clear হয়েছে? দেখো কোয়েশ্চেনটা বলে দ্য প্রেশার ইন ওয়াটার অন দ্য গ্রাউন্ড ফ্লোর অফ আ বিল্ডিং ইজ 8000 পাস্কেল। একটা বিল্ডিংয়ে আঁকি আমরা, সাপোজ এইটা হচ্ছে আমার একটা বিল্ডিং, ওকে, এটা হচ্ছে আমার একটা বিল্ডিং। আচ্ছা, প্রেশার অফ ওয়াটার অন গ্রাউন্ড ফ্লোর মানে আমরা কি ইমাজিন করব, যে আমার বিল্ডিংয়ের উপর একটা পাইপ আছে, তাই ইমাজিন করব না, যে আমার বিল্ডিংয়ের উপর একটা পাইপ আছে, তাহলে এইখান থেকে নিশ্চয়ই আমার ওয়াটারটা আসছে। ওকে, এক সেকেন্ড দাঁড়াও, এইটা হচ্ছে একটা ওয়াটার পাইপ, ঠিক আছে? মনে কর এখানে কোনো একটা লিকুইড আছে, আমি জানি না কি লিকুইড আছে। এবার আমার এইটা হচ্ছে থার্ড ফ্লোর, এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, বোঝা গেল কথাটা? হ্যাঁ, বাড়িতে এরকমই হয়, থার্ড ফ্লোর নিশ্চয়ই তলায় থাকবে না। হিস পাগল। আচ্ছা, এবার দেখো, অস্মিতার সামনে আসবি, ভাস্বতী পেছনে যা। এইটা হচ্ছে থার্ড ফ্লোর, এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল? এবার বলছে প্রেশার অফ ওয়াটার অন দ্য গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এবার বলছে প্রেশার অফ ওয়াটার অন দ্য গ্রাউন্ড ফ্লোর অফ আ বিল্ডিং ইজ 8000 পাস্কেল। এখানে প্রেশার কত? 80,000 পাস্কেল। ইজ দ্যাট ক্লিয়ার? whereas on the third floor it is 10,000 পাস্কেল। এখানে প্রেশার কত? 10,000 পাস্কেল। আচ্ছা, এটা অবভিয়াস না, কারণ যখন আমরা গ্রাউন্ড ফ্লোরে দেখছি তখন লিকুইড কলামের হাইট বেশি না, যখন আমরা থার্ড ফ্লোরে দেখছি লিকুইড কলামের হাইট কম না। তার মানে গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে এইটা আমার লিকুইড কলামের হাইট, থার্ড ফ্লোরের ক্ষেত্রে এইটা আমার লিকুইড কলামের হাইট। দেখ, ক্লিয়ার? সাপোজ এই গ্রাউন্ড ফ্লোরটাকে আমি নাম দিলাম Hg, থার্ড ফ্লোরটাকে নাম দিলাম H3, গ্রাউন্ড ফ্লোরকে H0 লিখতে পারি, বেটার লেখা এটা। ওকে, এবার কোয়েশ্চেনে বলেছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য থার্ড ফ্লোর। থার্ড ফ্লোরে হাইট কত? গ্রাউন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর অবধি থার্ড ফ্লোরে হাইট না, গ্রাউন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর অবধি তো থার্ড ফ্লোরে হাইট, তার মানে থার্ড ফ্লোরে হাইট কতটুকু? নিশ্চয়ই এইখান থেকে এইটুকু থার্ড ফ্লোরে হাইট না। হাইট অফ দ্য থার্ড ফ্লোরকে আমি ক্যাপিটাল H দিয়ে লিখলাম। আচ্ছা, তার মানে এখানে একটা প্রেশার রয়েছে, এখানে একটা প্রেশার রয়েছে, তাহলে এর প্রেশার ডিফারেন্স বার করে সেখান থেকে তো হাইটটা বার করতে পারি। তাহলে ডিফারেন্স ইন প্রেশার লেখো প্রত্যেকে। তাহলে ডিফারেন্স ইন প্রেশার কত হবে? ডিফারেন্স ইন প্রেশার। ওকে, দেখো এখানে প্রেশার হচ্ছে P0, এখানে প্রেশার হচ্ছে P3, তাহলে নিশ্চয়ই ডিফারেন্স ইন প্রেশার হবে P0 মাইনাস P3, রাইট? এইটাকে আমরা নিশ্চয়ই লিখতে পারি এই যে হাইট ক্যাপিটাল H ইন্টু ডেন্সিটি অফ ওয়াটার ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। বার করতে হবে ক্যাপিটাল H, তাহলে লিখতে পারি যে অর ক্যাপিটাল H ইকুয়ালস টু P0 মাইনাস P3 বাই রো W ইন্টু G। P0 মাইনাস P3, P0 হচ্ছে 80,000,
মাইনাস P3 হচ্ছে 10,000 বাই রো ডাব্লু হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব ইন্টু জি হচ্ছে 10, সো দ্যাট উইল বি 70,000 by 10,000, that will be 7 meter. Okay, so height of the third floor is 7 meter. Concept clear হয়েছে? যদি concept clear হতে থাকে জোরে হ্যাঁ বলবে। Good. আমরা করব laws of liquid pressure. আচ্ছা, ফার্স্ট প্রপার্টি যেটা করব, প্রেশার ইন লিকুইড ইনক্রিজেস উইথ ডেপথ। কেমন ব্যাপারটা? এই যে একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম, যে তিনতলায় যা প্রেশার, একতলায় তার বেশি প্রেশার না কম প্রেশার? বেশি প্রেশার। তার মানে যত ডেপথ বাড়ছে তত কী হচ্ছে? প্রেশার বাড়ছে। যত ডেপথ বাড়ে প্রেশার কী হয়? বাড়ে। মনে কর যে আমার একটা জার আছে, এই জারের মধ্যে আমি দুটো পোর্শনকে কনসিডার করলাম। সাপোজ একটা পোর্শন হচ্ছে এই লিকুইড লেভেল থেকে এই হাইট নিচে 1 দিলাম এর নাম, আর একটা পোর্শন হচ্ছে লিকুইড লেভেল থেকে এই হাইট নিচে 2 দিলাম এর নাম, রাইট? কোথায় প্রেশার বেশি হয় বলতো? 2তে। শুনতে পাচ্ছি না, লেখা বন্ধ করো বলতে। কোথায় প্রেশার বেশি হবে? কেন? গুড। তার মানে এই যে ডেপথ আর এই যে ডেপথ, কোন ডেপথটা বেশি, D1 না D2? D2। তাহলে P2 গ্রেটার দ্যান P1 অ্যাজ D2 গ্রেটার দ্যান D1। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট যেটা করব সেটা হচ্ছে প্রেশার ইজ সেম in all directions in same horizontal level, in same horizontal level। বলতে পারবে কেউ কেন এটা? প্রেশার ইজ সেম ইন অল ডাইরেকশন ইন সেম হরাইজন্টাল। কি বলছে? মনে করো তোমার কাছে এরকম একটা কন্টেইনার আছে, তোমার কাছে এরকম একটা কন্টেইনার আছে। তুমি কি করেছো? এই কন্টেনারের মধ্যে লিকুইড পুরেছো এবং তুমি একটা ফিক্সড হাইট তলায় দেখছো। ধরো তুমি এই হাইট তলায় দেখছো, তাহলে এই হাইট তলায় তো এইটা হচ্ছে তোমার হরাইজন্টাল লেভেল, তাই না? বলছে যে এই হাইটে এই দিকে যা প্রেশার হবে, এই দিকেও সেম প্রেশার, এই দিকেও সেম প্রেশার, এই দিকেও, চতুর্দিকে এই হাইটে সব দিকে সেম প্রেশার হবে। কারণ যখন আমরা প্রেশার বার করেছি, আমরা কি তখনও কোথাও ডাইরেকশনের কথা ইনক্লুড করেছি? না। কিসের কথা ইনক্লুড করেছি? শুধু হাইটের কথা। তাই প্রেশার উইল বি সেম ইন অল ডাইরেকশন অ্যাট সেম হরাইজন্টাল লেভেল, প্রোভাইডেড আমরা একটা লিকুইডের কথাই ভাবছি। চলো নেক্সট পয়েন্ট, পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 3, pressure is different at same depth for different liquids। এর ব্যাপারটাকে বুঝবো। সাপোজ আমি দুটো কন্টেইনার নিয়েছি, একটা কন্টেইনার যার মধ্যে আমার ওয়াটার রয়েছে, আর আরেকটা কন্টেইনার যার মধ্যে আমার মার্কারি রয়েছে। দুটো সেম কন্টেইনার আমি নিয়েছি। দেখো আমি এই হাইট থেকে ভাবছি, এখানের ক্ষেত্রে আমি সেম হাইট থেকেই ভাবছি। সাপোজ আমি এই হাইটের কথা ভাবছি, এখান থেকেও আমি সেম হাইটের কথা ভাবছি। আচ্ছা, কার ডেন্সিটি বেশি? মার্কারির ডেন্সিটি বেশি নাকি ওয়াটারের ডেন্সিটি বেশি? মার্কারির ডেন্সিটি বেশি, ওয়াটারের ডেন্সিটি কম, তাই না? তার মানে ওয়াটারের ডেন্সিটি কম, মার্কারির ডেন্সিটি বেশি।
আচ্ছা, প্রেশারকে আমরা কি দিয়ে লিখি? পি ইকুয়ালস টু এইচ রো জি, তো তার মানে প্রেশার প্রপোর্শনাল টু ডেন্সিটি। তাহলে যদি মার্কারির প্রেশারের কথা ভাবি, তাহলে এর ডেন্সিটি যেহেতু বেশি, তাহলে এর সেম হাইট নিচে প্রেশার কী হবে? বেশি না কম হবে? বেশি। তার মানে এর ক্ষেত্রে যা হাইট, এর ক্ষেত্রে যদি সেম হাইট হয়, তাহলেও যেহেতু এর ডেন্সিটি বেশি, তাই যার ডেন্সিটি বেশি হবে তার ক্ষেত্রে প্রেশার বেশি হবে, যার ডেন্সিটি কম হবে প্রেশার। অ্যালকোহলের ডেন্সিটি অনেক কম, তাহলে অ্যালকোহলের প্রেশার কী হবে? ওয়াটারের ডেন্সিটি থেকে অয়েলের ডেন্সিটি কম, তাহলে কার প্রেশার কম হবে? অয়েলের, কারণ অয়েলের কম হবে, তার কারণ অয়েলের ডেন্সিটি কম। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম যে প্রেশার ইজ ডিফারেন্ট অ্যান্ড ডিফারেন্ট ফর ডিফারেন্ট লিকুইড। আচ্ছা চলো, নেক্সট পয়েন্ট হচ্ছে লিকুইড সিক্স ইটস ওন লেভেল। লিকুইড সিক্স ইটস ওন লেভেল। লিকুইড সিক্স ইটস ওন লেভেল। আচ্ছা, তোমরা ছোটোবেলায় দেখো এই ধরনের একটা এক্সপেরিমেন্ট করেছো, যে এরকম একটা জার ছিল, তার পাশে এরকম একটা জার ছিল, তার পাশে এরকম একটা জার ছিল, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেছি যদি আমি এর মধ্যে কোনো একটা লিকুইড পুরে দিই, তাহলে লিকুইডটা সবসময় সেম লেভেলেই থাকতো। দেখেছি না আমরা? কেন কেন এটা এরকম এরকম কেন থাকবে না? এইটাকে এখান থেকে এটা এরকম কেন থাকবে না? কি সমস্যা? এরকম থাকতে কি সমস্যা? কেন? এটাই তো প্রশ্ন। হ্যাঁ, প্রেশারের জন্য তো ইকুয়াল থাকবে। কিভাবে একটু বোঝাতে পারবি? সাপোজ একটাই কম আছে, কি হবে এটা কম থাকলে? আচ্ছা ধরো একদিকে প্রেশার বেশি, একদিকে প্রেশার কম, লিকুইড কোন দিকে ফ্লো করবে? যেদিকে প্রেশার কম, প্রেশার বেশি থেকে প্রেশার কমে ফ্লো করে। পিচকিরির মধ্যে তুই চাপ দিচ্ছিস, লিকুইডটা কোন দিকে বেরোয়? যেদিকে প্রেশার বেশি সেখান থেকে যেদিকে প্রেশার কম, তাই না? ভাস্বতী চোখ দেওয়ায়, তাহলে প্রেশার বেশি থেকে প্রেশার কম লিকুইডটা ফ্লো করে। তার মানে অবভিয়াসলি এখানে বুঝতে পারছি এখানে আমার প্রেশার বেশি, এখানে আমার প্রেশার কম, তাহলে লিকুইড কোন দিকে যাবে? জি এর জন্য না, প্রেশারের জন্য। তাহলে লিকুইড কোন দিকে যাবে? এখানে প্রেশার বেশি, এখানে কম। আপথ্রাস্ট গল্প এখনো আসেনি। এখানে বলছি প্রেশার বেশি, এখানে প্রেশার কম, তাহলে প্রেশার বেশি থেকে প্রেশার কমের দিকে যাবে। তাহলে এখান থেকে লিকুইডগুলো ফ্লো করে কোথায় যাবে? এই দিকে যাবে না? কতক্ষণ অবধি যাবে? যতক্ষণ তিনটের প্রেশার সমান না হবে। লিকুইডটা তো ফ্লো করবে, লিকুইডটা কতক্ষণ ফ্লো করবে? যতক্ষণ এই তিনটে কলমে প্রেশার সেম না হবে ততক্ষণ অবধি ফ্লো করবে। আচ্ছা, তিনটে কলমে প্রেশার যদি সেম হতে হয়, ভালো করে বুঝবে, তিনটে কলমে যদি প্রেশার সেম হতে হয়, তাহলে ওদেরকে যদি সেম লেভেলে থাকতে হয়, সেম হতে হয়, সেম লেভেলে থাকতে হয়, তাহলে নিশ্চয়ই এখানে সেম হাইট অবধি উপরে উঠতে হবে, কারণ প্রেশার ডিপেন্ডস অন হাইট। যদি সবকটা একই লিকুইড, সাপোজ এটা ওয়াটার, তাহলে এটাও রো, এটাও রো, এটাও রো, তো প্রত্যেকে আর্থের উপরে আছে, তাহলে প্রত্যেকে জি সেম। তাহলে এখানে প্রেশার কার উপর ডিটারমাইন্ড হবে? একমাত্র হাইট। তিনটেতে যদি প্রেশার সেম হতে হয়, তাহলে তিনটার হাইট কি হতে হবে? শুনতে পাইনি, তিনটা হাইট কি হতে হবে? গুড। তার মানে এইখান থেকে প্রেশারগুলো যদি সেম হতে হয়, তিনটার হাইট উইল হ্যাভ টু বি সেম। ওই জন্য লিকুইড সিক্স ইটস অন লেভেল। লিকুইডটা ততক্ষণ অবধি ঢুকতে থাকবে যতক্ষণ না ওরা সেম লেভেলে পৌঁছে যায়। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে চলো নেক্সট। ওকে, নেক্সট হচ্ছে প্রেশার ইজ সেম অন আ হরাইজন্টাল প্লেন of a liquid. Point number 5, pressure is same on a horizontal plane, on a horizontal plane of a liquid. চলো দেখি ব্যাপারটা। মনে করো এটা একটা লিকুইড আছে, এই লিকুইডের কোনো একটা জায়গায় তুমি একটা প্লেনকে ইমাজিন করে নিলে এই যে প্লেনটাকে তুমি ইমাজিন করলে, তাহলে এইটা একটা হরাইজন্টাল উপরে আছে প্লেনটা। সাপোজ তোমার লিকুইড লেভেলটা এখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে ও এইচ ডেপথে আছে,
এরপরে তুমি যে কোনো পয়েন্ট নিয়ে নাও, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এনি পয়েন্ট দ্যাট ইউ উড লাইক টু টেক। প্রত্যেকটা পয়েন্টেই প্রেশার পি উইল বি সেম। বোঝা গেল কথাটা? যে এই লিকুইডটার এই কোণার পয়েন্টে যে প্রেশারটা কাজ করবে আর এই কোণার পয়েন্টে যে প্রেশারটা কাজ করবে বা মাঝখানে যে প্রেশারটা কাজ করবে সবগুলো সেম হবে, বিকজ প্রেশার ইজ সেম অন আ হরাইজন্টাল প্লেট অফ আ লিকুইড অ্যাট সেম ডেপথ, অ্যাট সেম ডেপথ, অ্যাট সেম ডেপথ। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? একদম পরিষ্কার? হ্যাঁ, অফ আ লিকুইড বলে দিয়েছি তো, সেম ডেন্সিটি তো হতেই হবে। চলো, সাম অ্যাপ্লিকেশনস অফ প্রেশার। না, অ্যাপ্লিকেশনস অফ প্রেশার। আচ্ছা, কি হবে অ্যাপ্লিকেশনস অফ প্রেশার? ওকে, অফ করে দাও ফ্যানটা। অ্যাপ্লিকেশনস অফ প্রেশার। আচ্ছা, তাহলে আমরা এইটুকু পরিষ্কার বুঝে গেছি। আমার সাথে একটু রিপিট করবে যে ডেপথ বাড়লে প্রেশার বাড়ে না কমে? শুনতে পাইনি। ডেপথ বাড়লে প্রেশার বাড়ে না কমে? গুড। ডেপথ কমলে প্রেশার? গুড। আচ্ছা, প্রেশার বাড়লে ভলিউম? প্রেশার বাড়লে ভলিউমের কি হয়? প্রেশার বাড়লে, একটা বেলুন রয়েছে, আমি উপর থেকে চাপ দিয়ে দিলাম, কি হবে? কমে। আর প্রেশার কমলে বেলুনটা কি হবে? বাড়ে। তাহলে প্রেশার বাড়লে ভলিউম কি হয়? শুনতে পাইনি। ভলিউম কি হয়? আর প্রেশার কমলে ভলিউম? প্রেশার বাড়লে ভলিউম? প্রেশার কমলে ভলিউম? গুড। প্রথম এক্সাম্পল করব আমরা, যে ডেপথ দিয়ে যেটা আমরা বুঝেছিলাম। যে মনে করো যে এইটা আমার একটা ড্যাম। আচ্ছা, ড্যামে কি থাকে? ড্যামে জল থাকে, তাই না? ড্যামের এক পাশে জল ধরে রাখা হয়, আর এক পাশ দিয়ে সেই জলটাকে বের করা হয়, যেখান থেকে আমরা হাইড্রো ইলেকট্রিসিটি পাই, তাই তো? অবভিয়াসলি দেখেই বুঝতে পারছি যে যদি জল থাকে তাহলে জলটা তো উপর থেকে একটা ডেপথে আছে, তাই না? এই ডেপথ অবধি আছে ম্যাক্সিমাম। আচ্ছা, ডেপথ বাড়লে প্রেশার কি হয়? বাড়ে। তাহলে এখানে প্রেশার বেশি হবে না এখানে প্রেশার বেশি হবে? নিচে প্রেশার বেশি হবে। তাহলে প্রেশার বেশি হলে এই যদি ড্যামটাকে উইথস্ট্যান্ড করতে হয় তাহলে এটাকে শক্তপোক্ত নিচে বেশি হতে হবে। তাহলে যদি উপরে আমি অল্প মেটেরিয়াল দিয়ে তৈরি করি, নিচে নিশ্চয়ই আমাকে বেশি মেটেরিয়াল দিতেই হবে যাতে এই প্রেশারটাকেও হ্যান্ডেল করতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, চলো নেক্সট এক্সাম্পল আমরা করব। এক্সাম্পল অফ আ বাবেল। একটু আমাকে বলবে, সাপোজ এই কন্টেইনারটার মধ্যে আমরা ওয়াটার রেখেছি, আর এখান থেকে আমরা কিছু বাবেলকে ছাড়ছি এই সাইজের। এখানে প্রেশার বেশি না কম? উপরে বাবেলটা যদি আরেকটু উপরে যায় প্রেশার কমবে না বাড়বে? হ্যাঁ, বাবেলটা যদি আরেকটু যায় প্রেশার কমবে না বাড়বে? না বুঝে উত্তর দিবি না। নিচে প্রেশার বেশি না কম? উপরে? তাহলে বাবেলটা যদি একটু উপরে যায় প্রেশার কমে যাবে, রাইট? তাহলে যদি এখানে প্রেশার কমে যায় ভলিউমের কি হবে? বেড়ে যাবে। প্রেশার কমলে ভলিউম কি হয়? বাড়ে। তাহলে ভলিউম বাড়লে বাবেলটার সাইজ এরকম থাকবে না বড় হয়ে যাবে? বড় হয়ে যাবে। তাহলে বাবেলটা কেমন হবে? দ্য বাবেল উইল বি লাইক দিস, রাইট? আর একটু উপরে গেল তাহলে প্রেশার কি হবে? আর একটু কমবে, তখন ভলিউম কি হবে? তাহলে ভলিউম কি হবে? বোঝা গেল কথাটা? তাই দেখবি যখন বাবেল ধীরে ধীরে উপরের দিকে আসে বাবেলের সাইজ বড় হতে থাকে। ইজ দ্যাট ক্লিয়ার? ডুবুরিরা যখন বাবেল ছাড়ে দেখেছি তখন গুড়ি 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 হয়ে বেরোয়। ডুবুরিরা যখন মুখ থেকে বাবেল ছাড়ে, ডুবুরি মানে যারা হচ্ছে ডিপসি ডাইভাররা যখন বাবেল ছাড়ে দেখবি ধীরে ধীরে বাবেলগুলো যেতে যেতে এরকম বড় হয়ে যায়। কখনো খেয়াল করে দেখেছিস? আচ্ছা, একটু পরে আমরা একটা ভিডিও দেখাবো, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বাবেল সবসময় ছোট থাকে, যত উপরে যায় প্রেশার ডিক্রিজ করে, ধীরে ধীরে বাবেলটা বড় হয়ে যায়। একদম ক্লিয়ার? ডান? ওকে। হাজার একটা অ্যাপ্লিকেশন আছে, সব কিছু করার আমার দরকার নেই। তবে জেনে রাখবে যে যারা ডাইভিং করে, মানে ডিপসি ডাইভিং মানে জলের ভেতরে ডুবুরি হয় যারা, তাদেরকে একটা স্পেশাল ধরনের স্যুট পরতে হয়। কেন পরতে হয়? যাতে তারা ওই হাই প্রেশারটাকে অ্যাডজাস্ট করতে পারে। কারণ বুঝতেই পারছিস যে সমুদ্রের তলায় যদি কেউ 2 কিলোমিটার নিচে চলে যায় তাহলে 2 কিলোমিটার উপর অবধি যে জল, সেই জলের প্রেশারটা তার বুকের উপরে কাজ করবে, সে তো নিঃশ্বাস নিতে পারবে না, মানে সে তো অক্সিজেন
থাকলেও সে বুকটাকে ইনফ্লেট করতে তো তার প্রচুর কষ্ট হবে, এনার্জি লস হয় বেশি, তাই না? তা সে তো বাঁচতে পারবে না। তাহলে বাঁচতে গেলে কি করতে হবে? তাকে একটা স্পেশাল টাইপের ডিজাইন স্যুট ইউজ করতে হবে। সাধারণ মানুষ প্রথম কথা অত নিয়ে যেতেই পারবে না, বুঝতে পেরেছিস? কারণ এত প্রেশার কোলাপস করে যাবে। হ্যাঁ, কোলাপস, ফেটে যাবে না, চেপে যাবে। প্রেশার তো চাপ, চেপে যাবে। ইজ এর ক্লিয়ার? লাং কোলাপস করে যাবে। আচ্ছা, গেল। তাহলে আমরা অ্যাপ্লিকেশন অফ প্রেশার বুঝলাম। আজকে যেটা লাস্ট টপিক আমাদের, দ্যাট ইজ পাস্কেলস ল। ভীষণ ইম্পর্টেন্ট, কেউ লিখবে না, সবাই দেখো। পাস্কেলস ল। আচ্ছা, এখন অবধি আমরা যে লিকুইড নিয়ে কাজ করছিলাম তার একদিক খোলা ছিল, তাই না? উপর থেকে অ্যাটমসফিয়ারিক প্রেশার কাজ করছিল বা এরকম গল্প ছিল। পাস্কেলস ল এমন ধরনের লিকুইডকে নিয়ে ডিল করে যে কনফাইন্ড, কি বললাম? কনফাইন্ড, কি বললাম? কনফাইন্ড মানে কি? চতুর্দিক দিয়ে আটকানো, তার কোনো ওপেন কিছু নেই, এনক্লোজড লিকুইড। ওকে, তাহলে কি বলবো? সেটাকে বলবো যে লিকুইড টাইপ কি? এক হচ্ছে কনফাইন্ড বা এনক্লোজড লিকুইড। আচ্ছা, পাস্কেল একটা দারুণ জিনিস অবজার্ভ করলো। কি দেখলো? যে যদি আমার এরকম একটা এনক্লোজড লিকুইড হয়, ওকে, এনক্লোজড লিকুইড হয়, আমি কি করলাম? এই এনক্লোজড লিকুইডের মধ্যে বিভিন্ন জায়গায় ভাল্ব ক্রিয়েট করলাম। কি ক্রিয়েট করলাম? ভাল্ব। ভাল্ব কাকে বলে? বন্ধ করা যায়, খোলা। ঠিক পিস্টন যেরকম হয় ওরকম। আচ্ছা, ভাল্ব ছাড়া আমি পিস্টনও ভাবতে পারি, যেমন এটা আমি পিস্টন এঁকেছি। তাহলে এরকম বিভিন্ন জায়গায় আমি পিস্টন ক্রিয়েট করলাম। এই যে দাগগুলো দিচ্ছি, তোমরা পিচকিরি দেখেছো তো? প্রত্যেকে পিচকিরি দেখেছো? এই দাগগুলো রিলেট করতে পারবে। সাপোজ এটা যদি তোমার একটা পিচকিরি হয়, যদি এটা তোমার একটা পিচকিরি হয়, তাহলে পিচকিরিতে এরকম একটা পোর্শন থাকে তো ভেতরে, যেটাকে ঠেলে তুমি লিকুইডটাকে বার করো, থাকে না এরকম? এইটা যদি সিম্পল ড্রয়িংয়ে লিখি তাহলে এটাকে আমি এইরকম দেখাবো। বোঝা গেল কথাটা? ইজ দ্যাট ক্লিয়ার? এই জিনিসটা এখানে আছে। তাহলে এইটা যেমন আগে পিছে করতে পারে, এটাও তো আগে পিছে করতে পারবে, রাইট? আচ্ছা, এখানেও তাই করব। কোনটা ঠেলে দিলে বলো? অবভিয়াসলি। এবং সেটাই আমরা দেখব যে কি হয়। দেখো এবার এটা কীরকম, আগেই বলেছি কনফাইন্ড লিকুইড। তোমার লিকুইডটা বেরোনোর কোনো জায়গা আছে না, তার মানে নিশ্চয়ই লিকুইডটা এরকম হবে, পুরোপুরি এনক্লোজড কনফাইন্ড লিকুইড। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে সব দিকে। সাপোজ আমি এখানে প্রেশার দিয়েছি 10 নিউটন পার মিটার স্কোয়ারের, তাহলে এখানেও 10 নিউটন পার মিটার স্কোয়ার, 10 নিউটন পার মিটার স্কোয়ার, 10 নিউটন, 10 নিউটন, 10 নিউটন। বোঝা গেল কথাটা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে পাস্কেলস ল কি বলছে? যে ইফ আই অ্যাপ্লাই আ প্রেশার ইনসাইড আ কনফাইন্ড লিকুইড দ্যাট উইল বি ডিস্ট্রিবিউটেড equally and undiminished in all directions uniformly. বোঝা গেল কথাটা? পরিষ্কার হয়েছে? চলো এই পাস্কেলস লয়ের আমরা একটা অ্যাপ্লিকেশন দেখি। একটা খুব সিম্পল অ্যাপ্লিকেশন দেখব আজকে। দেখো, মনে করো যে আমার এই রকম একটা সেট আপ রয়েছে। ভালো করে বুঝবে সেট আপটা। আমার এইরকম একটা সেট আপ রয়েছে, একটা দিকে একটা বড় ট্যাঙ্ক রয়েছে, প্রত্যেকে ছবিটা আঁকো, আর একটা দিকে একটা ছোট ট্যাঙ্ক রয়েছে। ওকে,
আমি প্রথমে কি করলাম, যে এদের দুজনকে আমি প্রথমেই সেম এনক্লোজড করে ফেললাম। দেখো দুজনকে এনক্লোজ করে ফেলেছি। এইটার ক্ষেত্রে সাপোজ এই অবধি রেখেছি আমি আমার পিস্টনটা, এটার ক্ষেত্রে এই অবধি রেখেছি আমি আমার পিস্টনটা। আর এর ইনসাইডটাকে আমি একটা লিকুইড দিয়ে ফিল করে দিয়েছি। ক্লিয়ার? ইমাজিন করো এই সারফেসের এরিয়া হচ্ছে A1, এই সারফেসের এরিয়া হচ্ছে A2। আচ্ছা কোনটা বড় এরিয়া, A1 বড় না A2 বড়? A2 বড়। ধরো A1 হচ্ছে 10, A2 হচ্ছে 120 হতে পারে। আচ্ছা মনে করো যে এর উপরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি যার নাম দিচ্ছি F1, সেটা সাপোজ 240 নিউটন। কত নিউটন? 240 নিউটন, রাইট? আচ্ছা তাহলে অবভিয়াসলি এখানে একটা ফোর্স পাওয়া উচিত যেটার নাম দিলাম আমি F2। আচ্ছা পাস্কেলস ল আমাকে কি বলছে, যে প্রেশারটা আমি একটা কনফাইন্ড লিকুইডে দেবো সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে না, সেম থাকবে না। তাহলে এখানে যদি F1 ফোর্স দিই A1 এরিয়া হয়, প্রেশার কত হবে বলো তো? P1 কত হবে বলো তো? প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, P1 কত হবে? সো ফোর্স F1 বাই A1, F1 কত? 240 নিউটন বাই এরিয়া হচ্ছে 10 মিটার স্কোয়ার, রাইট? তাহলে দ্যাট উইল বি 24 পাস্কেল। লেখা বন্ধ করো ওর থেকে। সো দ্যাট উইল বি 24 পাস্কেল। যে প্রেশারটা আমি এখানে দিলাম সেই প্রেশারটাই ট্রান্সমিটেড হবে না? তাহলে এই প্রেশারটাই তো এখান থেকে এই জায়গায় যাবে। তাহলে এখানে যদি 24 পাস্কেল প্রেশার হয় তাহলে এই এন্ডে কত প্রেশার হবে? 24 পাস্কেল। কত প্রেশার হবে? 24 পাস্কেল। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা ভালো কথা। তাহলে যেহেতু প্রেশারটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে, তাহলে যে প্রেশার এখানে কাজ করবে সেই প্রেশারটা এখানে কাজ করবে, সেই প্রেশারটাই এখানে কাজ করবে। এখানে কি ডেপথের উপরে প্রেশার পাল্টাচ্ছে? শুনতে পাচ্ছি না। ডেপথের উপরে প্রেশার পাল্টাচ্ছে না। তাহলে কনফাইন্ড লিকুইড বলে সব জায়গায় প্রেশার কি হবে? সেম। এবার দেখ এখানে যদি প্রেশার P হয় তাহলে P1 আর P2 দুটোই তো P হবে, কারণ প্রেশার সেম থাকবে। তাহলে এটাকে লিখতে পারি P1 ইকুয়ালস টু P লেট। তার মানে এখান থেকে P ইকুয়ালস টু P2 ইকুয়ালস টু নিশ্চয়ই F2 বাই A2, তাই না? লিখতে বারণ করেছি। P2 ইকুয়ালস টু F2 বাই A2, তাই না? তাহলে আমি এখান থেকে F2 কি বার করতে পারি, যে আর F2 ইকুয়ালস টু P2 ইন্টু A2, তাই না? P2 কত? 24, A2 কত? 120 মিটার স্কোয়ার। তাহলে 24 ইন্টু 12 কত হয়? 144 ইন্টু 2 কত হয়? 288। সো 2880 পাস্কেল, তাই হবে না? 2880 পাস্কেল হবে না? তার মানে একটা জিনিস দেখতে 2880 নিউটন হবে না? তার মানে একটা জিনিস দেখতে পাচ্ছিস যে আমি অ্যাপ্লাই করেছি 240 নিউটন, এখান থেকে আমি আলটিমেটলি পেলাম কত? 2880 নিউটন। 240 নিউটন অ্যাপ্লাই করে 2880 নিউটন পেলাম। তার মানে কি? তার মানে আমার ফোর্সটা বেশি পেলাম না? আচ্ছা বেশি ফোর্স হলে আমি বেশি ভারী অবজেক্টকে তুলতে পারবো না? মোর ফোর্স মানে কি? আমি মোর হেভিয়ার অবজেক্টকে তুলতে পারবো। তার মানে ধর আমি এখানে হাত দিয়ে একটা প্রেশার দিচ্ছি আর এখানে আমি একটা যদি গাড়ি রাখি তাহলে এই গাড়িটাকে এখান থেকে তুলে দিচ্ছি, পারবো না? কিন্তু কী করে পসিবল? অবাক লাগছে না? তাই তো ফিজিক্স তো আমাকে সেটাই বলছে যে তুমি এখানে যেটা সামান্য ফোর্স দাও তাহলে যদি তোমার এখানে এরিয়া যত বড় হবে তুমি তত বড় গাড়িকে তুলতে পারবে।
সাপোজ যদি এখানে 120 জায়গায় 1200 হতো, বিরাট বড় এরিয়া, তাহলে তুমি এখানে 2-3টে হাতিকেও তুলে ফেলতে পারতে। কিভাবে? হাত দিয়ে এরকম করে চাপ দিয়ে। হালক লাগবে না, তুই তুলে ফেলতে পারবি। ফিজিক্স তো তাই বলছে যে সামান্য ফোর্স দিলেও তুই তুলে ফেলতে পারবি যদি কনফাইন্ড লিকুইড হয়। তাহলে এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে আমরা নেক্সট দিন 3টে এক্সাম্পল দেখব। একটা হচ্ছে হাইড্রোলিক জ্যাক, একটা হচ্ছে কটন প্রেস, একটা হচ্ছে অয়েল ব্রেক বা হাইড্রোলিক ব্রেক। ওকে, নেক্সট দিন এই 3টা আমরা ডিটেলসে আলোচনা করব। তার বেসিক প্রিন্সিপালটা আমরা আজকে দেখলাম। তাহলে ইন শর্ট যদি বেসিক প্রিন্সিপালটাকে বলি, তাহলে প্রেশার যেহেতু কনফাইন্ড থাকছে, তাই P ইকুয়ালস টু F1 বাই A1 ইকুয়ালস টু F2 বাই A2, আর এই যে রিলেশনটা, এই রিলেশনটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? পরিষ্কার শুনতে পাইনি? জোরে বলো। গুড।